ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং এপির ব্যুরো প্রধান জুলহাস আলম। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। দেখে নিই আজকের দিনের উল্লেখযোগ্য যে সংবাদগুলো আছে যেগুলো নিয়ে আমরা মূলত কথা বলবো। শুরুতেই দর্শক জানিয়ে দিই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। 3 দিনের মধ্যে ডাকসু পুনর্নির্বাচনের দাবি মেনে না নিলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন ভোট বর্জনকারী 5 প্যানেলের নেতারা। পাল্টা হুঁশিয়ারি দিয়ে উপাচার্য বলেছেন, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড করলে পার পাবে না কেউ। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই ফটো সেশন করেছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক। জানিয়েছেন, ভোটাররা চাইলে গ্রহণ করবেন ভিপির দায়িত্বভার। অনিয়মের অভিযোগ তুলে পুনঃভোটের দাবিতে বিক্ষোভ করলেও বিজয় উপভোগ করছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক। জয়ী হওয়ার দুদিনের মাথায় হাজী মোহাম্মদ মহসিন হলে গিয়ে প্রাধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দেখা করেন তিনি। অংশ নেন ফটো সেশনে। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করে পুনঃ তফসিল, ভোটের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদত্যাগ এবং মামলা প্রত্যাহার করে নিতে 3 দিনের সময় বেঁধে দেন নুরুল হকের নেতৃত্বাধীন ভোট বর্জনকারী 5টি প্যানেলের নেতারা। তবে নতুন নির্বাচনের দাবি নাকচ করে উপাচার্য বলেন, বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা। আগামী 3 দিনের মধ্যে যদি এই নির্বাচনকে বাতিল করে পুনঃ তফসিল দেওয়া না হয়, আমরা কঠোর ঢাকা বিশ্বকে অচল করে দিতে বাধ্য হব। বড় আকারের কর্মযজ্ঞের যে ফল, সেগুলোকে নস্যাৎ করা বা সেগুলোর প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করার ক্ষমতা উপাচার্যের থাকে না। কেউ কোনোভাবে বিশৃঙ্খলা, অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। এবং একই সঙ্গে আমরা বলেছি যে অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেসবের বিরুদ্ধে আইন অনুক কঠিন ব্যবস্থা গৃহীত হবে। পরে চলতি মাসের মধ্যেই সব পদে পুনঃ নির্বাচনের দাবি জানান নুরুল হক। প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে 31শে মার্চের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে, সকল পদে পুনর্নির্বাচন দিতে হবে। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে তারা যদি আমাকে বলে শপথ নিতে, আমি শপথ নেব। তারা যদি বলে আমাকে শপথ না নিতে, আমি শপথ নেব না। ভোট বর্জনকারীদের আন্দোলন বিক্ষোভের সমালোচনা করে সবাইকে শিক্ষার্থীদের রায় মেনে নেয়ার আহ্বান জানান নবনির্বাচিত এজিএস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করা বাদ দিয়ে যে রায় হয়েছে সেই রায়কে মেনে নিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমরা কাজ করি। এদিকে নতুন করে নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজু ভাস্কর্যে আমরণ অনশনে কজন শিক্ষার্থী। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় একজনকে হাসপাতালে নেওয়া হয়। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার। এজন্য শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষা ব্যবস্থা যেন শিশুর জন্য চাপ না হয়ে আনন্দের হয় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখায় সারা দেশের 19 জন শিক্ষক কর্মকর্তাকে শিক্ষা পদক তুলে দেন তিনি। এছাড়া আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী সারা দেশের 90 জন শিক্ষার্থীর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তি পরীক্ষা একটি মানসিক অত্যাচার, তা বন্ধ করতে হবে। পাশাপাশি ভালো ফলের জন্য কোনো কোমলমতি শিশুদের উপর চাপ না দিতে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পর এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরো বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। অনেক সময় আমরা দেখি যে প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু খুব একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি।
খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশে সরকার সুযোগ সৃষ্টি করছে জানিয়ে তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। স্কাউটিং এর মধ্য দিয়ে ছেলেমেয়েরা ডিসিপ্লিন শেখে, যা সুপ্ত ছিল তা বিকশিত হয়, তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, ডিসিপ্লিন শিখবে এবং নানা ধরনের উদ্ভাবনী কাজ করতে পারে। এই জন্য স্কাউটিং বা কাব স্কাউটিং প্রত্যেকটা স্কুলে থাকা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি এবং সেটা ইতিমধ্যে করা আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদার আসন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আর আজকের এই শিশুরাই একদিন ভবিষ্যতে দেশের কর্ণধার হবে, হয়তো এরই মধ্যে থেকে কেউ আমার মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীও হবে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। লাভজনক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর আদায় করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, শিক্ষার্থী নয়, কর দেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। দুপুরে ব্যবসায়ী সংগঠন এমসিসিআই এর ত্রৈমাসিক সভায় এসব কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আদায় বাড়াতে সরকারের দিক থেকে চাপ আছে, তবে আসছে বাজেটে কর কাঠামোর খুব বেশি পরিবর্তন হবে না বলেও জানান তিনি। বেশ কয়েকটি স্তর রেখে আগামী অর্থ বছরের শুরু থেকে ভ্যাট আইন বাস্তবায়নের জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি কেনা হচ্ছে বলেও জানিয়েছেন মোশাররফ হোসেন ভূঁইয়া। এছাড়া বন্ড সুবিধা নিয়ে যারা দেশের বাজারে বেআইনিভাবে পণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বাজেটে দেশীয় শিল্পকে প্রণোদনা দেওয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য খবরগুলো। এই সংবাদগুলো নিয়ে আজকে কথা বলতে চাই আমাদের সংবাদ সম্প্রসারণে আমার অতিথিদের সাথে। প্রথমেই আলোচনা শুরু করতে চাই ডাকসু নির্বাচনের পরবর্তী যে অবস্থা চলছে সেটি নিয়ে কথা বলতে চাই। আমরা আমাদের সাথে সংযুক্ত করে নিতে চাই প্রগতিশীল ছাত্র ঐক্যের পরাজিত ভিপি প্রার্থী এবং ভোট বর্জনকারী প্রার্থী লিটন নন্দী। তিনি আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছেন। লিটন নন্দী, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আপনারাও লিটন নন্দীকে প্রশ্ন করতে পারেন। আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করি যে আপনারা বলছেন, লিটন নন্দী আপনার কাছে প্রশ্ন, আপনারা বলছেন যে 3 দিনের মধ্যে আপনাদের যে দাবিগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পুনর্নির্বাচনের দাবি, সেগুলো মানা না হলে আপনারা কঠোর কর্মসূচি দেবেন, এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। আসলে কি কর্মসূচি আপনারা পরিকল্পনা করছেন? প্রথমত দেখুন যে একটি নির্বাচন হয়েছে, সেটি নিয়ে যাকে ভিপি নির্বাচিত করা হয়েছে তিনি নিজেই স্টেটমেন্ট দিচ্ছেন যে নির্বাচনটিতে যে পরিমাণ অনিয়ম হয়েছে, যে জালিয়াতি হয়েছে, তো সামগ্রিক পর্যায়ে আমরা মনে করি যে এটি একটি নৈতিকতার প্রশ্ন এবং পুরো 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন নির্বাচন কিন্তু কখনো হয়নি। তো আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির গর্ব, বিবেকের জায়গা। সেই জায়গা থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি অন্যায়ের সঙ্গে জড়িত হয় তখন পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু এক ধরনের আশঙ্কা তৈরি হয় যে বাংলাদেশটা তাহলে কোন দিকে যাচ্ছে। তো আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে নির্বাচনের পূর্বে দেখুন, আমরা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে 29 বছরে গিয়ে নির্বাচন হচ্ছে, কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু যে সকল জায়গায় এই সকল রিগিং এর আশঙ্কা ছিল আমরা সবগুলো কিন্তু বলেছিলাম। এমনকি দেখেন যে এই যে ভোটের লাইন নিয়ে কথা হচ্ছে, ভোট দিয়ে আবার লাইনে দাঁড়াচ্ছে, আমরা কিন্তু ভোটের ঠিক আগের দিন বিকালে 5টি প্যানেল গিয়ে বললাম যে এরকম একটা আশঙ্কা রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে, এরকম কোনো করা হতে পারে, আপনারা যে ভোট দিবে তার আঙ্গুলে জাতীয় নির্বাচনের মতো কালো দাগ দিয়ে দেন। তখন তারা বললেন এটা প্রয়োজন নেই, কিন্তু ভোটের দিন দেখা গেল ওইটি হয়েছে। লিটন নন্দী, আপনাদের দাবিগুলো তো স্পষ্ট, এর আগেও আপনারা সেটি স্পষ্ট করেছেন, সেই দাবিগুলো মানা হয়নি, না মেনেই নির্বাচন হয়েছে। এখন আপনাদের যে দাবি আছে সেটি না মানলে আপনারা যে বলছেন কঠোর কর্মসূচি, কি দেবেন সেই কর্মসূচি, সেটি আমার প্রশ্ন ছিল। প্রথমত আমরা মনে করতে চাই যে আমরা স্টুডেন্টের সাথে নিয়েই এগোতে চাই। এখন সেজন্য আমরা ক্যাম্পেইন করব, আমরা বিভিন্ন শিক্ষার্থীদের কাছে যাব, হলে যাব, ডিপার্টমেন্টে যাব, তাদের রেসপন্সটা আমরা নিব, নেওয়ার মধ্য দিয়ে তারা যেভাবে চায় এবং সেটি আমরা এমন হতে পারে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা এই যেমন কিছু অনশনে বসেছে কিছু ছেলে, হ্যাঁ, সেটা আমরা চেষ্টা করছি তাদের সাথে মার্চ করার জন্য। এবং সেই কঠোর কর্মসূচি বলতে দেখুন, আমরা এমন কোনো কর্মসূচি দিতে চাই না। প্রথমত আমরা হচ্ছে শিক্ষার মানে কি বলা যায় অনিষ্ট পরিবেশের পক্ষাবলম্বনকারী নই। এবং আমরা আজকে ভিসি স্যারের কার্যালয়ে গিয়েছি, সেখানে কিন্তু আমরা খুব শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। আমাদের 10 জনের একটি টিম স্যারের সঙ্গে গিয়ে কথা বলেছি। তো
আমরা নিশ্চয়ই এই যে ভাঙচুর, টায়ার জ্বালানো কিংবা হচ্ছে এই যে এই জিনিসগুলো অবলম্বন করে, এটি আমরা নিশ্চয়ই তাহলে আসলে ক্যাম্পাস অচল করে দেওয়ার যে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, সেটি কি রকম? ক্যাম্পাস অচল বলতে সেটি হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো যে আপনারা আসুন, ক্লাস পরীক্ষা বর্জন করুন, ভোরে আমাদের সাথে আন্দোলনে আসুন, এবং সেটি আমরা রাজু ভাস্কর্য কিংবা অপরাজয় বাংলাতে আমরা হয়তো অবস্থান নিব, সেখানে তারা আসবে, সেটির মধ্য দিয়ে আমরা ই করবো। এখন অচল বলতে নিশ্চয়ই সেটি এমন কোনো পরিবেশ তৈরি না যেটা মানে সাধারণত আমরা প্রচলিত অর্থে বুঝি, যে অচল বলতে প্রচলিত অর্থে বুঝি, ওটিকে আমরা অচল বলি না। আমরা মনে করি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের যে সম্মিলিত শক্তি, এই সেতুর মুখে অন্যায়কে পরাজিত করাটার নামটাই হচ্ছে যে তাদের এই অন্যায় পক্ষ অবলম্বন করে শক্তির সহায়ক শক্তিগুলোকে অচল করে। সেই শক্তির জায়গাটি থেকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, নিশ্চয়ই আপনারা কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারেন। শক্তির কথা আপনি বলছেন, আপনার কি মনে হয় যে যেই আপনারা আসলে সেই শক্তির জায়গা থেকে খুব শক্ত অবস্থান নিতে পারবেন? কারণ ভোট যখন আপনারা বর্জন করেন বা ভোট যখন চলছিল, তখন আপনাদের যেরকম একটা সম্মিলিত অবস্থান ছিল, ফলাফল ঘোষণার পর সেখান থেকে বিভিন্ন সময় অবস্থানের কিছুটা পরিবর্তন হয়েছে। যখন আপনাদের ভিপি প্রার্থী ছিলেন, পরবর্তীতে ভিপি হলেন নুরুল হক, বিভিন্ন সময় অবস্থানের পরিবর্তন দেখেছি। ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি ছিল, পরবর্তীতে সেটি প্রত্যাহার করে নেওয়া হলো। তারপরে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি পদে নির্বাচন চাওয়া হলো, পরবর্তীতে সব পদেই পুনর্নির্বাচন চাওয়া হচ্ছে। আবার ফটো সেশনও করছেন তিনি, জয়ের স্বাদটাও গ্রহণ করছেন। সব মিলিয়ে শক্ত অবস্থানের জায়গায়, মানে সেই সম্মিলিত শক্তির জায়গাটাতে আপনারা এখন আর কতটা আস্থাশীল? কি মনে হয় সেটি কি সম্ভব? খুব শক্ত অবস্থা নিশ্চয়ই যুক্ত করার জন্য আমরা যেটা বুঝতে পারছি যে ধরনের হুমকি বা আসছে যে অচল করে দেওয়া হবে, আপনি যে প্রশ্নটি করলেন, আবার লিটননন্দীর কথায় বোঝা যাচ্ছে যে অনেকটা প্রতীকী আন্দোলন করবেন বা প্রতীকী অবস্থান নেবেন। আসলে কি আপনি কি আপনার অবস্থানটি একটু পরিষ্কার করবেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হাজার হাজার ছাত্র, আমরা এখানেও যারা আছি, আমি জানি না শারমিন কোথায় পড়েছেন, বাট আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা বুঝতে পারি যে 3 বছর 4 বছর 5 বছরের জায়গায় সেটা 7-8 বছর লাগতো, 9 বছর লাগতো, সেখান থেকে আমরা অল্প সময় এখন ছেলেমেয়েরা পাশ করছে। এমন কোনো অচল অবস্থা তৈরি করার কোনো সম্ভাবনা আছে কিনা আপনাদের আন্দোলনের মাধ্যমে? না না, নিশ্চয়ই আমি প্রথমে বলি যে যেটি হচ্ছে আমরা প্রথমে এটা খুব ভালো করে জানেন যে আমরা আসলে কোনো ধ্বংস মানে এমন কোনো কাজ করি না যেটি দিয়ে সমাজের স্বাভাবিক কোনো পরিবেশ নষ্ট হয়। খুব স্বভাবতই আমরা যেটা বলি যে অন্যায়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হয়েছে, সেই অন্যায়টিকে নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে যদি বৈধতা দেয়, এটাকে যদি ন্যায় হিসেবে সমাজে প্রতিষ্ঠা করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের যে আস্থা এবং তার যে বিশ্বাসের জায়গাটি, সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আপনি যদি সারা বাংলাদেশে এটি প্রতিষ্ঠিত করতে চান যে গত 11ই মার্চ অনুষ্ঠিত নির্বাচনটি ফ্রি হয়েছে, ফেয়ার হয়েছে, কোনো রকম ব্যত্যয় ঘটেনি, এটি যদি আপনি বলেন, তাহলে পুরো 11ই মার্চ সারা দিনটিতে সমগ্র দেশের মানুষ মিডিয়ার মধ্য দিয়ে যেটি দেখলো, সেখানে চিফ রিটার্নিং কর্মকর্তা বললেন যে আমি নির্বাচন নিয়ে বিব্রত, সবকিছু মিলে তাহলে আপনি সেই সারা বাংলাদেশের মানুষের কাছে কি জবাব দিবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের কাছে কি জবাব দিবেন যে এরকম একটি অন্যায় সংগঠিত হওয়ার পরেও আমরা এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি? লিটননন্দী, আপনি যে বলছেন অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রমাণগুলো আপনাদের কাছে কতটা আছে? একটু আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে আমি সেটার বৈধতার কথা বলিনি, আমি বলছি যে এখানে দুটো অংশ, একটি হচ্ছে রাজনৈতিক অধিকার বা ছাত্র সমাজের অধিকারের আন্দোলনের আদায়ের যে প্রক্রিয়া, আরেকটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত আমরা মনে করি যে এটা শিক্ষার জায়গা, পাশাপাশি অবশ্যই জাতীয় রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে এটি নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তো সেই জায়গা থেকে আমি একজন নাগরিক হিসাবে যেটি আমি স্পষ্ট হতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আগামী সপ্তাহগুলোতে, আগামী মাসগুলোতে কি চিত্র দাঁড়াবে আসলে সেটি একটু যদি আপনাদের, যেহেতু আপনারা আন্দোলনের কথা বলছেন, আলটিমেটাম দিচ্ছেন, আলটিমেটাম মানে হচ্ছে যে এরপরে আপনার আরো কঠোরতর কোনো অবস্থানে যাবেন, সেই বিষয়টি যে পরিষ্কার করেন আসলে। আচ্ছা, প্রথমত হচ্ছে দেখুন যে এখানে আপনি মানে একটা অন্যায়কে, এক ধরনের যে অন্যায়টা সংগঠিত হয়েছে তার প্রতিবাদ করা এবং সেই অন্যায়টাকে দূর করা, এবং সেটা যে অন্যায় সেটা যখন সমগ্র মানুষ বিশ্বাস করে, সেই অন্যায়ের প্রতিবাদ করাটা সেটি নিশ্চয়ই
আপনার কোনো ন্যায়সঙ্গত বিষয় না। যেমন আমি যদি বলি যে মেয়েটি আমাদের সঙ্গে কাজ করছে অরুণী সেমন্তী খান, আর আপনি যদি তাকে শিক্ষার পরিবেশ নিয়ে বলেন, সেই মেয়েটি হচ্ছে ডাবল গোল্ড মেডেলিস্ট, সে ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত, 97% তার অ্যাটেন্ডেন্স। এখন আপনি সেরকম একটা মেয়ে, গোল্ড মেডেলিস্ট একটা মেয়ে, যখন তিনি বলছেন যে এমন একটি অন্যায় সংগঠিত হয়েছে, এমন অন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেনে নেওয়া যায় না, আপনারা ক্লাস পরীক্ষা ছেড়ে আসুন, তখন আপনি তাকে তো শিক্ষার পরিবেশ নিয়ে আপনি কি বলবেন? যে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া মেয়ে। আমি বললাম যে এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। জি জি, লিটন নন্দী, এই যে অন্যায় বারবার বলছেন অন্যায়, আমি এই প্রশ্নটি করছিলাম, আপনি হয়তো উত্তর দিতে শুরু করেছিলেন কিন্তু আমরা শুনতে পাইনি। অন্যায় বলছেন, যে বারবার বলছেন অন্যায় হয়েছে 11 মার্চ, সেটি আপনাদের প্রমাণ কি? আপনারা মুখে বলছেন, প্রমাণ হিসেবে কি উপস্থাপন করছেন? আচ্ছা, প্রমাণ হচ্ছে এখানে আমি যদি অপোজিটটা বলি যে আপনারা আপনাদের ডিভিসি চ্যানেলটি ওই দিন পুরো 11 মার্চ সারাদিন দেখিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যে অনিয়মগুলো হয়েছে। তাহলে ওই 11 মার্চ আপনার ডিভিসি পুরো চ্যানেলে যে অনিয়মগুলো তুলে ধরা হলো, তাহলে এইগুলো কি মিথ্যা হয়ে গেল? জি, মানে যেমন আপনারা যে হলগুলোর কথা বলছেন সেগুলোতে তো আবার মানে নির্বাচন বন্ধ রেখে আবার নির্বাচন করা হয়েছে সেই হলগুলোতে, মানে তাহলে তারপরে আর আপত্তির জায়গা কোথায়, বা আপনারা প্রমাণ করবেন কি করে, সেটি আমার প্রশ্ন ছিল। প্রথম হচ্ছে দেখুন, এখানে প্রমাণ বলতে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে আমরা বলেছি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে আইনের ভাষায়, যে আপনার যখন কুয়েত মৈত্রী হলে এমন একটি ঘটনা ঘটেছে, এবং আমরা সেটা বারংবার বলেছিলাম যে ওই দিন রাত্রে যেন ব্যালট পেপার না পাঠানো হয়, পরের দিন সকাল 7টায় যেন পাঠানো হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হলগুলো, সিনেট ভবন থেকে হলগুলোর যে দূরত্ব, সেখানে কোনো হলে ব্যালট পেপার যেতে 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। তারা আমাদের সকল 5টি প্যানেল আমরা দাবি করেছিলাম, তা সকলের দাবিকে উপেক্ষা করে গিয়ে তারা ব্যালট পেপারটি আগের দিন সন্ধ্যায় পাঠালেন। এখন আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে কুয়েত মৈত্রী হলে এমন একটি ঘটনা ঘটেছে, এমন ঘটনা যে আর কোনো হলে ঘটেনি, সেটির কি কোনো নিশ্চয়তা আছে? কিন্তু ঘটেছে সেটিও তো আপনারা দেখাতে পারছেন কি, যে ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে, মানে ঘটতে পারে, এই সম্ভাবনা থেকেই নির্বাচন বাতিলের বা পুনর্নির্বাচন করবার দাবিটা কতটা যৌক্তিক, সেটিও তো আপনারা দেখাচ্ছেন না, যেটি ঘটেছে এখানে এখানে ঘটেছে। প্রথমত হচ্ছে আমরা যখন হলে হলে ঘুরেছি, না ঘটেছে বলতে, হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন শিক্ষার্থী, আমরা যখন হলে হলে ঘুরেছি, টেলিভিশন গুলো দেখেছে যে লাইনে একটি শিক্ষার্থী ভোট দিয়ে আবার কিভাবে লাইনে আসছেন, এবং এসে কিভাবে লাইনটাকে জ্যাম করছেন, অনাবাসিক শিক্ষার্থী ফিরিয়ে যাচ্ছে, এবং এইটি আমাদের কাছে প্রমাণ আসছে। আমরা এই প্রমাণগুলো জোগাড় করছি যে কোন কোন অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে এসে তারা ফিরে গিয়েছেন। এরকম কোনো খবর কিন্তু আমরা গণমাধ্যমে খুব একটা আসেনি যে ভোট দিতে এসে ফিরে গিয়েছেন, এই খবরগুলো নিশ্চয়ই আপনারাও, মানে ভোট দিতে পারেননি শিক্ষার্থীরা, এটি কি খুব আছে মোস্তফা ফিরোজ? আচ্ছা, মানে ভোট দিতে এসেছিলেন কিন্তু ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। অনেক 2-2.5 ঘন্টা অপেক্ষা করে চলে গেছে, এমন আছে যে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করেও তারা ভোট দিতে পারেনি, চলে গেছে। মানে কেন ভোট দিতে পারেননি? না, সেটা তো মিডিয়াতে দেখলাম, এটা তো ওই যে জটলা এবং ভোট দিয়ে আবার কৃত্রিমভাবে আটকে রাখা, জটলা করা, এবং ভোট দিয়ে আবার দাঁড়িয়ে আছে, তাকে না সরানোর যে প্রবণতাটা, এবং দেখেন পার্থক্যটা দেখেন যে ছেলেদের হলের ভোটের চিত্র একটা, মেয়েদের হলের, ওখানে একটা মুক্ত পরিবেশ, ওখানে সিট বাণিজ্য নেই, গণরুম নেই, গেস্ট রুম নাই, সুতরাং ওখানে একটা পরিবেশে মুক্তভাবে মেয়েরা একদম স্বাধীনভাবে একটা ভোটের একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছে বলে একটা চিত্র, আর ছেলেদের হলে আর একটা চিত্র। আমার প্রশ্ন হলো যে এই চিত্রটা কেন হবে, আর অনিয়মের বিষয়গুলি কে চিহ্নিত করেছে? ছাত্রীরা, শিক্ষার্থীরা, প্রশাসন যারা নির্বাচন পরিচালনার সঙ্গে ছিল, তারা এই হলের বাইরে তারা নিজস্বভাবে তাদের একটা কি কোথাও বলেছে যে না, ছেলেদের 11টা বা যে 12টা হল আছে, সেই হলের মধ্যে সূর্য সেন হল বা মহসিন হলে কিছু অনিয়ম হয়েছে, সেখানেও আমরা হস্তক্ষেপ করেছি, তাদের নিজস্ব কোনো অনুসন্ধান নেই কেন? তাহলে এই নির্বাচন পরিচালনার সাথে যুক্ত যারা ছিল তারা কারা? তারা কেন একটা বিশেষ শিক্ষক সংগঠনের, কেন সব দলের নেই, ভিন্ন মতের শিক্ষকরা নেই কেন? প্রশাসন কি করেছে? আমার কথা হলো যে আজকে কুয়েত মৈত্রী হলের যে ঘটনাটা, এটা আমরা জানলাম কার কারণে? শিক্ষার্থীর কাছে, রোকেয়া হলের কাছে, শিক্ষার্থীদের কাছে, যেখানে যেখানে অনিয়ম এবং কারচুপি, জালিয়াতি সবগুলো দেখা যাচ্ছে, প্রতিবাদের ফলে সেগুলি উদ্ঘাটিত হয়েছে, এবং তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে হস্তক্ষেপ করেছে। তাও সেখানে রোকেয়া হলের একটা ঘটনায় প্রক্টর বলছে যে নুরুল হককে জিজ্ঞাসা করুন মেয়েদের হলে সে কেন গিয়েছিল। মনে হচ্ছে যেন নুরুল হক একটা অপকর্ম করার জন্য
মেয়েদের হলে গেছে, এই ধরনের যে উক্তি মানসিকতাটা এটা অত্যন্ত তার মানে কি এই না যে নিন্দাজনক। শিক্ষার্থীদের না, একদম প্রত্যক্ষ নজরদারি বা একদম প্রত্যক্ষ আপনি অংশগ্রহণের মহসিন মধ্যে হল, আসলে সূর্য খুব- সেন হল, অন্য হলগুলোতে আপনি কে নজরদারি করবে, কে প্রতিবাদ করবে, সেখানে সেই মুক্ত ওই অবাধ পরিবেশটা ছিল কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে সন্দেহটা দেখেন এইভাবে হয়েছে যে কখনোই আপনার বারবার গঠনতন্ত্রের দোহাই দেওয়া হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, গঠনতন্ত্র কি ছিল যে আগের রাতে হলে হলে ব্যালট বাক্সগুলো এবং অস্বচ্ছ ব্যালট বাক্স, আপনার কাছে আমি একটা এর কথা বলি, আগেও সবসময় আমি একটা বলি যে ঢাকা বাক্সই তো হয়েছে। ঢাকা ক্লাবের এবং এখন ছোটখাটো যে সমস্ত প্রতিষ্ঠানেরও যে নির্বাচন হয় সেখানেও তারা ওই যে নির্বাচন কমিশন থেকে স্বচ্ছ ব্যালট বাক্স এনে ভোটের ব্যবস্থা করে। আর এখানে সবাই বলছে, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরে সবাই বলছে যে এখানে জাল জালিয়াতি এবং একটা নিয়ন্ত্রণ আছে যেখানে অন্য কারোর প্রবেশ অধিকার নেই। সেখানে কেন স্বচ্ছ ব্যালট গেল না, কেন রাতের বেলায় পাঠানো হলো? রাতের বেলার ইতিহাস নিয়ে যেখানে অলরেডি এই কথাগুলো হচ্ছে এবং সিইসি বলছে যে যদি ইভিএম ব্যবস্থা করা হয় তাহলে রাতের বেলায় ব্যালট বাক্স ভরবে না। এইরকম কথার পরে আমরা সবাই বুঝতেছি আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন পরিচালনার সাথে যারা যুক্ত বিশেষ শিক্ষকরা তারা কি বুঝতে পারছেন না যে এই পারসেপশনগুলো আছে? সুতরাং আপনি এই যে বলছেন যে আপনি প্রমাণ দেবেন, প্রমাণ কেন দেব? প্রমাণ দিবে তো বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে যুক্ত তারা বলবে অনিয়মগুলো। মেয়েরা তাদের অবস্থান থেকে যতটুকু পেরেছে করেছে, তারা যদি 20% করে তারাই বলবে না যারা দেখবে যে অনিয়ম না না হচ্ছে। সেটাই তো আমার কথা হলো যে যারা প্রতিবাদ করলো, বিক্ষুব্ধ করলো এবং বিপক্ষের যারা ছাত্র সংগঠন এবং ছাত্রলীগের বাইরে তারা অনিয়মটা তাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারে তারা প্রমাণ হাজির করলো, কিন্তু বাকিগুলোতে কি একেবারে মানে একদম ভেস্তের মতন একদম সৎ পবিত্র ছিল একেবারে? সেরকমই হয়ে যাচ্ছে না? তার মানেটা কি? তার মানে হচ্ছে যদি বাকিগুলোতে যে পবিত্র ছিল না সেটিও তো প্রমাণ করতে হবে। আচ্ছা কি করে বলে দেব যে প্রমাণ করবে? আমার কথা হলো যে এই যারা প্রতিবাদ করলো সেখানে কোনো অনিয়ম হয়, অনিয়ম হলে তাহলে প্রশাসন তো তাই বলছে। এখন যদি অনিয়ম প্রমাণ না করে তাহলে কেন বিশ্বাস করবেন যে পারসেপশনগুলো তৈরি করলেন, আপনি পারসেপশনগুলো তৈরি করলেন, কিন্তু আপনি আপনার হাতে প্রমাণ নেই। কারণ ছাত্রীরা কি তারা কি ওই ব্যালট পেপার বা ব্যালট বাক্সগুলি কি শিক্ষার্থীদের হাতে দেবে? এটা তো প্রশাসনের হাতে থাকবে। ওখানেও যে প্রশাসনের হাত থেকে তো উদ্ধার করেই তো তারা প্রমাণ করলো। এখন যেখানে পারে নাই মানে কি সেখানে খুব ভালো নির্বাচন হলো? সেইটা আমার কথা হলো পারে নাই না হয় নাই, এটা কি করে বলছেন জুলহাস আলম? আপনার কি মন্তব্য? বিচ্ছিন্নভাবে একটা দুইটা যেখানে প্রতিবাদের মুখে হলো আর বাকিগুলোকে আপনি এটাকে বিচ্ছিন্ন বলে অন্যগুলোকে আপনি তার একটা বৈধতা দেবেন, এটা তো ঠিক না। আমার কথা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পরিচালনার সাথে যারা যুক্ত তাদের নিরপেক্ষ থাকতে হবে, তাদেরকে বলতে হবে ইয়েস ছাত্রীরা এই অনিয়মগুলো করেছে, আমরাও কিছু কিছু অনিয়ম বের করেছি। সুতরাং এই অনিয়মের একটা বিচ্ছিন্ন ঘটনা, এই অনিয়মে কিন্তু যদি অনিয়ম না বের করে বলে তার মানে কি অনিয়ম হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢুকে গেছে? যেটা হয়েছে যে আমি অনেকটা একমত মোস্তফা ফিরোজ ভাইয়ের সাথে, কারণ হচ্ছে প্রশাসন যেভাবে এটাকে আয়োজন করেছে সেখান থেকে এক ধরনের নেগেটিভ একটা আবহ তৈরি হয়েছে। কারণ আজকাল নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স কোথাও ব্যবহার করা হয় বলে সত্যিই জানা নেই। সেটা কি প্রয়োজন ছিল আমি জানি না। আজকে কেন নীতি নির্ধারকদের এক ধরনের কি বলে সেই কি এক ধরনের দুর্বল চিত্ত কেন? কি হতো স্বচ্ছ আজকে যদি এখানে অনেকগুলো প্যানেল এখানে ছিল, সেটা যে মিক্সড একটা টিম আসতো, এখানে এক ধরনের দেওয়া হচ্ছে কি বলে যে মানুষের মধ্যে একদম পারসেপশন তৈরি করে দেওয়া হয়েছে এবং সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি উৎসাহ, কখনো কখনো অতি নতজানু নীতি এবং এক ধরনের তোষামোদী, সেই সব যে চর্চাটি আছে সেটি তো সত্য, সেটি আমরা জানি। তারই অংশ হিসেবে নির্বাচনটি অত্যন্ত সেন্সিটিভ। মানুষ কিন্তু পর্যবেক্ষণ করছে, মানুষ তারই অংশ হিসেবে এই পারসেপশন অবশ্যই একটা সাথে আমি লিটন নন্দীকে একটা প্রশ্ন করে আমাকে বিরতিতে যেতে হবে, বিরতির পরে নিশ্চয়ই আরো কথা বলার সুযোগ হবে। লিটন নন্দী, এই যে কিছু আপনাদের যে দাবিগুলো যেগুলো আপনারা যৌক্তিক দাবি বলছেন নির্বাচনের আগে করেছিলেন, যেটা নিয়ে আমাদের স্টুডিওতে আলোচনা হচ্ছে, যেমন স্বচ্ছ বাক্সে ব্যালট বাক্স করার জন্য এরকম যে আপনাদের যে দাবিগুলো ছিল যেগুলো সম্পর্কে বেশ একটা জনমত আসছে, সময়সীমাটাও দেখেন সন্দেহজনক সময়সীমা, তার মানে আপনি কোনো রকমের মানে তড়িঘড়ি করে একটা নির্বাচন করতে চাচ্ছেন। এই যে যেগুলোকে একরকম যৌক্তিকতা পাচ্ছে সেই দাবিগুলো মানা হয়নি এবং সেটি না মেনে নির্বাচনে যাওয়া হয়েছে। এখন যখন নির্বাচন হয়ে গেল, সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল, তখন আপনাদের পুনর্নির্বাচনের দাবি আসলে মানা হবে, এই বিষয়ে কি আপনারা আসলেই আশা রাখতে পারেন?
দেখুন, আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ন্যায়ের জায়গা, এবং সেখানে যদি আপনি এখানে আমাদের এখানে দেখছি যে বিভিন্ন জায়গায় এটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হচ্ছে যে অন্যায়টা কত ব্যাপক হারে সংগঠিত হয়েছে। যদি আচ্ছা আমি যদি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়কে এমন হওয়া উচিত না, সেখানে যদি একজন শিক্ষার্থী ন্যূনতম তার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হন, তাকে বাধাগ্রস্ত করা হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, সেটারও একটা বিচার করা উচিত, সেটাকে পুনর্মূল্যায়ন করা উচিত। আপনি এখন অন্যায়টা কত ব্যাপক আকারে সংগঠিত হয়েছে, কোন আকারে সংগঠিত হয়েছে, সেটি দিয়ে যদি আপনি এটা বলেন যে কিছু ভুল ত্রুটি হয়েছে, কিছু থাকবে, এটি তো একটা এটা অজুহাত হতে পারে না। আমরা বারবার যখন দাবিগুলো করেছিলাম, শিক্ষকরা বলছেন, সম্মানিত শিক্ষকরা আমাদের বলছেন এটি 29 বছর পরে হয়েছিল, এই জন্য এই ঝামেলাগুলো হয়েছে। আমরা ছাত্র হয়ে যদি বলতে পারি যে এই কারণে এটা হতে পারে, আপনারা এই জিনিসগুলোতে ব্যবস্থা নেন, তারা কেন নিলেন না? ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাবে 25,000 শিক্ষার্থী ভোট পড়েছে, 43,000 ভোটার, তার মধ্যে মাত্র 25,000 ভোট পড়েছে। এই আলোচনাটা কেন আসছে না যে এত % ভোটার কেন অনুপস্থিত? 29 বছরে গিয়ে নির্বাচন হচ্ছে। আমরা বলেছিলাম বারবার, যদি হলের মধ্যে নির্বাচন হয় তাহলে অনাবাসিক শিক্ষার্থীরা এক ধরনের ভীত সন্ত্রস্ত থাকবেন, তারা হলটাকে এক ধরনের টর্চার সেল মনে করেন। এমন একটি পরিবেশে যেখানে হলগুলোর অবকাঠামোগত সংকট রয়েছে, সেখানে আমরা ম্যাথমেটিক্যালি দেখিয়েছিলাম এমন একটি পরিবেশে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে উৎসাহ পাবেন না। ভোটের বিশ্ববিদ্যালয়ে যে প্রকাশিত ফলাফল, সেখানে তো দেখা যাচ্ছে মাত্র 25,000 ভোট পড়েছে। যদি তাদের ভাষায় বলি, আমরা যদিও মনে করি না এটি, কিন্তু আমি বললাম যে এই যে এত 29 বছরে গিয়ে নির্বাচনে যদি 43,000-এর মধ্যে মাত্র 25,000 ভোটার ভোট দিতে আসে, তা আপনি এটাকে কি বলবেন? তাহলে নিশ্চয়ই পরিবেশ ছিল না। আমি বলতে চাই, দেখুন, একদম শেষের কথা যেটি বলতে চাই, যে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে একটা অন্যায় যেটা বলছেন আমাকে প্রমাণ দিতে হবে। আমরা বলেছি, একটি কথা আমি জাস্ট বলে রাখতে চাই, নির্বাচনের দিন বিকালে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তা স্যারের কাছে গিয়েছিলাম, তাকে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়েছি 5টা প্যানেল দেওয়ার পরে আমরা তাকে শুধু একটি মাত্র অনুরোধ করেছিলাম, স্যার গঠনতন্ত্রে আছে 3 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, আপনার কাছে আমরা এই অভিযোগগুলো দিচ্ছি, আপনি উপাচার্য স্যারকে সুপারিশ করেন যে এই 5টি প্যানেল এবং আর বাকি 4টি প্যানেল আলাদা দিয়েছে, আমরা মোট 9টি প্যানেল লিখিত আকারে তার কাছে কিছু অভিযোগ দিয়েছে, একমাত্র ছাত্রলীগ বাদে লিখিত আকারে অভিযোগ দিয়েছে, এই অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত আপনি ফলাফলটি প্রকাশ করবেন না। তিনি তারা না করেই ফলাফল প্রকাশ করে দিলেন। একটি নির্বাচন হচ্ছে যেখানে 10টি প্যানেল নির্বাচন করছে, যার 9টি প্যানেল অভিযোগ উত্থাপন করছে, আপনি সেটি ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ না করেই তাড়াতাড়ি হচ্ছে আপনি নির্বাচনের ফলাফল ঘোষণা করলেন। আপনি মনে করেন না? লিটন নন্দী, আপনাদের বক্তব্যগুলো একদমই স্পষ্ট বলেই মনে হচ্ছে, কিন্তু এটি আসলে প্রশ্ন ছিল যে এই দাবিগুলো মানা হয়নি, ভবিষ্যতের দাবি যেটি আপনারা করছেন সেটির জন্য আপনারা কি কর্মসূচি নিতে পারেন সেদিকেও নিশ্চয়ই আমরা নজর রাখবো। ধন্যবাদ লিটন নন্দী, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে আমরা ডাকসু নির্বাচনের পরবর্তী প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, সেখান থেকে একটু নির্বাচন নিয়ে তো অনেক ব্যবচ্ছেদ হচ্ছে, কেমন হচ্ছে, কি হলো ফলাফল, সেটি নিয়ে চলছে। একটা বিষয় একটু জানতে চাই, একটা নতুন ধারা কিন্তু প্রতিষ্ঠিত হলো, যেখানে আমরা জানি ছাত্রলীগের সাথে ছাত্র দলেরই সবসময় প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেটি ভেঙে আমরা এবার দেখছি একটু নতুনত্ব আসছে। এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? না, এগুলো তো খুব ভালো প্রবণতা, কারণ হচ্ছে যে সমাজে নানা রকমের মতামত, নানা পথ বিরাজমান, এটা কেউ পছন্দ করুক আর না করুক, এটাই বাস্তবতা। সেই বাস্তবতা এগুলোকে যত বেশি অ্যাকোমোডেট করা যাবে তত বেশি সোসাইটি গতিশীল হবে, ডাইনামিক হবে, এবং সেগুলো পজিটিভ, লং টার্মে পজিটিভ ইম্প্যাক্ট আছে। এবং আমরা দেখেছি স্বতন্ত্র বেশ কয়েকজন এগিয়ে এসছে, বাম সংগঠন, তারা খুব ভোকাল, সবসময় তারা ভোকাল। তো এগুলো সৌন্দর্য, আমি মনে করি যেগুলো খুব পজিটিভ। দেখেন, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলি। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্ররা আন্দোলন করতে পেরেছে কারণ ওই রকম একটা মুক্ত পরিবেশে তারা কিন্তু আন্দোলন করেছে, এবং আমরা তখন আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের উপর পথ ধরেই কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ, বিএনপি পরস্পরভাবে ক্ষমতায় এসছে। সুতরাং বিশ্ববিদ্যালয় কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অক্সফোর্ড অথবা নর্থ সাউথ ইউনিভার্সিটি বানানো যাবে না। এটা শুধু শিক্ষার পরিবেশ না, এটা হলো নীতি নৈতিকতা এবং হচ্ছে আদর্শের একটা পরিবেশও থাকতে হবে, যেই পরিবেশে আদর্শিক নীতি নৈতিকতার অবস্থান থেকে আমাদের সময় আমরা যে নির্বাচনটা দেখে এসেছি, তখন কিন্তু সন্ত্রাস ছিল, অনেক কিছু পরিস্থিতি ছিল, কিন্তু কখনো আমরা এই কথা চিন্তা করিনি যে নির্বাচনকে ঘিরে জালিয়াতি হবে, নির্বাচনকে ঘিরে কি হবে, যে যার মতন করে তারা জিতে আসবে। আমাদের সঙ্গে আপনাকে একটু থামাই, আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন লিটন নন্দী, যে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, তার কথার পরিপ্রেক্ষিতে কিছু জবাব দেবার জন্য তিনি নিজ থেকে আমাদের সাথে কথা বলবার জন্য ফোন করছেন নবনির্বাচিত এজিএস সাদ্দাম। তিনি আমাদের সঙ্গে এখন টেলিফোনে সংযুক্ত হচ্ছেন। জি সাদ্দাম, আপনাকে নিশ্চয়ই আমরা শুনতে পাবো, আপনি যদি বলেন আপনি কি বলতে চান। জি অবশ্যই।
আমি মাত্র কানেক্ট হলাম, আমি আসলে কি ধরনের আলোচনা হয়েছে সে সম্পর্কে আমার ধারণা নেই। আপনি আমাকে একটু বললে আমার কথা বলতে জি, সুবিধা আপনি হতো। লিটন নন্দীর অভিযোগ সম্পর্কে মানে লিটন নন্দী কি অভিযোগ করেছে আমাকে একটু বলতে হবে। আচ্ছা জি, লিটন নন্দী অনিয়মের অভিযোগ করছিলেন যে নির্বাচনে অনিয়ম হয়েছে এবং তার প্রেক্ষিতে তারা কঠোর কর্মসূচির কথা বলছিলেন। হ্যাঁ, আমরা মনে করি যে নির্বাচনে সাধারণ শিক্ষার্থী যারা প্রত্যাখ্যাত হওয়ার পরে এই যে একটা গণপরাজয়, এখান থেকে একটা সেভ এক্সিট খোঁজার জন্য তারা আসলে আন্দোলনের কথা বলছে। তারা আসলে একটি প্রহসনের আন্দোলন করার চেষ্টা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক জীবনকে বিঘ্নিত করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে যাচ্ছে। এটির প্রবণতা আজকে আমরা দেখতে পেয়েছি যে উপাচার্য কার্যালয়কে ঘিরে তারা এক ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। ডাকসু নির্বাচন হয়েছে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের ঢল নেমেছিল, শিক্ষার্থীরা নির্বাচিত নেতৃত্ব বেছে নিয়েছে এবং আপনি জানেন যে ডাকসুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ভাইস প্রেসিডেন্ট পদেও ছাত্রলীগ পরাজিত হয়েছে এবং আমাদের বিভিন্ন হলের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানও প্রমাণিত হয়েছে ছাত্রলীগের প্রার্থীদেরকে অনেক সময়ই কিন্তু অন্যান্য প্রার্থীদের সঙ্গে জোরালো ভাবে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়ে আসছে। ছাত্রলীগ হয়তো নিরঙ্কুশ হয়ে বিজয়ী হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা ভিন্ন রায়ও দিয়েছে। আপনি জানেন যে মেয়েদের হলগুলোতে আমাদের স্বতন্ত্র প্রার্থীরা ভালো ফলাফল করছে এবং এই নির্বাচনের ফলাফলকে ইতিমধ্যেই সবাই স্বাগত জানিয়েছে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডাকসু নির্বাচন হয়তো একটু প্রশাসনিক ব্যবস্থাপনায় ত্রুটি বিচ্যুতি ছিল, সেটি ভিন্ন কথা, কিন্তু সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মনের মতো করে বিশ্ববিদ্যালয় সাজিয়েছে, মনের মতো করে নির্বাচিত নেতৃত্ব বেছে নিয়েছে। এটির প্রমাণে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ত্রুটি বিচ্যুতি অনিয়মগুলো নিয়েই আসলে লিটন নন্দীরা অভিযোগ করছেন এবং তারা আন্দোলনের প্রসঙ্গে বলছেন সেই আন্দোলন নিয়ে আপনাদের অবস্থান কি থাকবে, কারণ কোটা আন্দোলনের সময় আমরা দেখেছি যে ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর চড়াও হয়েছিল, মানে সেই জন্যই আপনাদের কাছে আমি একটু যুক্ত করতে চাই। নির্বাচনে পরাজিত হন, সেই নির্বাচনে পরাজিত করার কারণে কি আপনি আন্দোলন করতে পারবেন? আমি একটু যুক্ত করতে চাই। নির্বাচনের অনিয়ম কারচুপির ব্যাপারে কিন্তু আমরা দেখলাম ভোর রাতে কিন্তু একদম ভিসির সামনে সিনেট ভবনে ছাত্রলীগ বিক্ষোভ করেছে এবং তারা বলেছে যে প্রহসনের নির্বাচন মানি না, মানব না, এবং পরের দিন দুপুর 3টা পর্যন্ত কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু ভিসির বাসার সামনে অবস্থান করেছে। নুরুল হক নুরু একজন বিতর্কিত প্রার্থী হওয়া সত্ত্বেও ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছিল। কারণ আপনি জানেন যে তার সঙ্গে মৌলবাদী সম্পৃক্ততার পুরনো অভিযোগ রয়েছে। কিন্তু আমরা কিন্তু স্লোগান শুনেছি যে প্রহসনের নির্বাচন মানি না। না, ছাত্রলীগ কখনো এই ধরনের স্লোগান দেয়নি। সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভের সঞ্চার হয়েছে। আপনি জানেন যে উপাচার্যের বাসভবনে যারা আক্রমণ করেছে তারা যখন ডাকসু নির্বাচনে বিজয়ী হয়, কুইট মৈত্রী হলের ঘটনাকে কেন্দ্র করে ব্লেম গেম খেলে সিম্প্যাথি কার্ড আদায়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ছিল, তার সেই ক্ষোভের সঞ্চারের প্রকাশ তারা ঘটিয়েছে। কিন্তু পরবর্তীতেই কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রেজানুল হক তাকে অভিনন্দন জানিয়েছেন, তার সঙ্গে কথা বলেছেন এবং ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবারের একাডেমিক পরিবেশ অক্ষুণ্ণ রক্ষার স্বার্থে কাজ করার কথা বলেছেন। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে সাদ্দাম, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে যারা আপনাদের ভাষায় যারা পরাজিত হয়েছে তারা মোটামুটি একটা আলটিমেটাম দিয়েছে যে 3 দিনের মধ্যে সিদ্ধান্ত এবং যদি পুনর্নির্বাচন না হয় তাহলে অচল করে দেওয়ার একটা হুমকি আছে, 1 নম্বর। দ্বিতীয়ত হলো যে আগামী সপ্তাহগুলোতে, অন্তত আগামী 3-4 সপ্তাহগুলোতে ছাত্রলীগের কি অবস্থান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং এটিকে আপনাদের কি কোনো অবস্থান আছে বা কি ভাবছেন আপনারা? প্রহসনের নির্বাচন নয়, তারা আসলে প্রহসনের আন্দোলনের কথা ভাবছে এবং এই আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। আজকেও আমি দেখেছি তারা যখন মিছিল করে, এই মিছিলে মহানগর থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের নিয়ে এসে এই মিছিলটি করানো হয়েছে এবং তারাও এই আন্দোলন স্তীমিত হয়ে যাবে এবং তারাও ভালো করে জানেন নির্বাচনের সঠিক ফলাফল প্রমাণিত হয়েছে। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এই প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য তারা আন্দোলন খেলা খেলছে বলে আমরা বিশ্বাস করি। আর আমরা যেটি ইতিমধ্যেই বলেছি যে নির্বাচন, আপনি যদিও বলেন আন্দোলন খেলা, কিন্তু আন্দোলন যদি তারা করেন, তারা বলছেন যে তারা আন্দোলন করবেন, এর প্রেক্ষিতে আপনাদের কোনো অবস্থান থাকবে কিনা? আন্দোলন করার যৌক্তিক অধিকার সবারই রয়েছে, সেটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক জীবন যদি বিঘ্ন করার চেষ্টা করা হয়, ক্লাস পরীক্ষার পরিবেশ যদি বিঘ্ন করার চেষ্টা করা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সাদ্দাম হোসেন, ধন্যবাদ আপনাকে। সাধারণ শিক্ষার্থী যে কারা, সবাই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনের কথা বলছেন বা যে কোনো কর্মসূচি। ধন্যবাদ সাদ্দাম হোসেন। আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে এনবিআর চেয়ারম্যানের আজকের একটি বক্তব্য নিয়ে কথা বলতে চাই। তিনি বলছেন জুলাই থেকে করের আওতায় আসছে লাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। জনাব মোস্তফা ফিরোজ, আপনি এটিকে কিভাবে দেখছেন? নিশ্চয়ই মনে আছে 2015 সালে যখন ভ্যাট আন্দোলনটা হলো, তখনও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে কর আরোপের প্রতিবাদে এই তুমুল আন্দোলন ছিল। মিল পান কিনা? এটাও কিন্তু, এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে দেখা যাবে যে এই যে বাড়তি যে
মানে খড়গটা বা বাড়তি যে টাকাটা সেটা কিন্তু নানান কৌশলে কিন্তু এই শিক্ষার্থীদের উপর বা অভিভাবকদের উপরে চাপানো হবে এবং এটা নিয়ে নেবে। সুতরাং এটা আগে নিশ্চিত করতে হবে যে ট্যাক্স দেবে স্কুলগুলো, কর্তৃপক্ষ দেবে, সেখানে শিক্ষার্থী বা অভিভাবকদেরকে দিতে হবে না। এটা কিভাবে ফিক্সড করা যায় সেটা খুব জরুরি। এবং সবচেয়ে জরুরি হলো যে যতগুলো ইংলিশ মাধ্যমের বা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানের বেতনের হার একেবারে পরীক্ষার ফি থেকে সবগুলো, এইটার একটা নীতিমালা থাকা দরকার এবং ফিক্সড থাকা দরকার। নতুবা কিন্তু দেখেন এক একটা স্কুলের কিন্তু এক এক রকমের এবং আলটিমেটলি কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে এর খেসারত দিতে হয়। সুতরাং আগে এটা নিশ্চিত করা দরকার, নিশ্চিত করে তারপরে ট্যাক্স যদি যুক্তিসঙ্গত হয়। 2015 সালে যখন এই বিষয়টি আমরা জানি অতীত অভিজ্ঞতা কিন্তু আমাদের ভালো বলা না। হয়েছিল এনবিআর থেকে তখন বলা হচ্ছিল যে এটি শিক্ষা প্রতিষ্ঠানকে দিতে হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দিতে হবে, শিক্ষার্থীদের উপর না। কিন্তু টিউশন ফি নীতিমালা নেই, যেটি মোস্তফা ফিরোজ বলছিলেন, যার কারণে এই আন্দোলনটি তীব্র হয়েছিল। এটিকে চাতুর্য বলছিল এটিকে শিক্ষার্থীরা। আমি অভিভাবক হিসেবে আতঙ্কিত এটা শুনি। কারণ হচ্ছে যে বাচ্চাদের যে পড়াশোনার খরচ, যেটি মোস্তফা ফিরোজ ভাই বললেন, এমনিতেই অভিভাবকদের নাভিশ্বাস উঠছে। বিশেষ করে যারা লিমিটেড ইনকামের মানুষ, যারা আমরা স্যালারির উপর নির্ভর করে সংসার চালাই, এরকম লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পরিবার, তাদের নাভিশ্বাস উঠছে। এর মধ্যে যদি এই ধরনের বিষয়টি আরোপ করা হয় তাহলে সেটি আমার মনে হয় যে এক ধরনের অস্থিরতায় তৈরি করবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। কারণ এত বেশি ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এই সেক্টরে, এবং ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, এমনিতে প্রাইভেট স্কুল, তো সবকিছু মিলে আজ পর্যন্ত কিন্তু এই যে বেতনের যে হার মানে কত হবে এটা কিন্তু নির্ধারণ করা যায়নি। এবং ওই স্কুলগুলোর মালিকদেরকে বা ম্যানেজমেন্টকে কিন্তু সম্মত করানো যায়নি, যার জন্য এটার কোনো ইয়ে নেই। একটা স্কুলের তারপরে যারা বড় বড় স্কুল যারা আছে, তার যারা মালিকানা সর্ট অফ বা একটি প্রতিষ্ঠানের আন্ডারে, তারা কিন্তু অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, এবং তাদের সাথে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা থাকেন, সরকার অথবা বিরোধী পক্ষে। কারণ আমি মনে করি বিরোধী পক্ষে যারা অবস্থান করছেন শক্ত জায়গায়, তারাও কিন্তু ক্ষমতারই অংশ, একটি শ্রেণীকে তারা রিপ্রেজেন্ট করেন। তাদের সাথে তাদের যে সংযোগ, সেটি তারা হয়তো বা ঠিক ম্যানেজ করে নেবে, কিন্তু আলটিমেটলি আমার মতো অভিভাবক, আমার মতো লক্ষ লক্ষ অভিভাবকের কাছে কিন্তু সেটি একটি, এবং প্রতিষ্ঠান কোত্থেকে দেবে? প্রতিষ্ঠান তো অভিভাবকদের, স্টুডেন্টদের কাছ থেকে নিয়েই দিতে হবে। তাহলে চাপটা কিন্তু আলটিমেটলি আমাদের। এই যৌক্তিকতা থেকেই কিন্তু ভ্যাট আন্দোলন হয়েছিল। শিক্ষার্থীরা রাস্তায় নেমে 3 দিন পুরো শহর অচল করে রেখেছিল। এরকম কিছুরও আবার সূত্রপাত হয় কিনা সেই আশঙ্কা সবসময়। গ্যাসের মূল্য বৃদ্ধির আলোচনাটা কেন করলেন না? আজকে আসলেই আর সময় নেই, ডাকসু নির্বাচন নিয়ে বেশি সময় কথা হয়ে গেছে আমাদের। ধন্যবাদ দর্শক, শেষ করতে হচ্ছে আজকের মতো।